চরমোনাই আছে, আটরশি আছে, তারপরে আরো আরো অত নামও তো জানি না। তাদের নিজের হেডমে কোন এমপি হওয়ার কোন রকম যোগ্যতা তাদের নাই। এই হলো একটা চাণক্য নীতি করেছে, যেটার মাধ্যমে তারা এমপি হবেন। কি খায়েশ, তিনখান লোক নাই পেছনে, বললে খারাপ লাগে। এইসব কৃষ্ণলীলা দেখতে চাই না রাজনীতিতে। পলিটিক্স ইজ এ স্ট্রেট ম্যাটার, ইট শুড বি অ্যাড্রেসড প্রপারলি এন্ড স্ট্রেটলি। এখানে কোনো চাণক্য নীতি নাই। আপনারা এই যে কিছু কিছু দল, আমি নামও বলবো না, বাচ্চা ছেলে, আমার শিক্ষকতার বয়স 33 বছর, অনেক ছেলেদের বয়স 33 বছর হয় না, তারা নেতা না, তারা এমপি হয়ে যাবে নাকি? এসব কি, এগুলো ভালো না। জনাব শফিকুর রহমান সাহেব অত্যন্ত একজন ভালো মানুষ, সজ্জন ব্যক্তি। আমি ওনাকে বিভিন্ন কারণে সম্মান জানাই। মেডিকেল কলেজের ছাত্র ছিলেন, মেধাবী ছাত্র, ডাক্তার ব্যক্তিগত জীবন। তো উনি আসলে বিষয়টা বলেছেন এই জন্য যে সত্যিকার অর্থে কি একটা জিনিস, যে উনি কেন বলছেন, আমি ওনার সঙ্গে দ্বিমত করে কথা বলছি না, আর ওনার মতকে সমর্থনও করছি না। আমি আমার জায়গা থেকে বলবো যে কালকে যদি নির্বাচন দিলে জামাতে ইসলামী যতগুলো আসন পাবে, 2 বছর পরে দিলেও সেরকমই পাবে, আসন সংখ্যা বাড়বে না। তার কারণ হলো এই যে বাংলাদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল হলো জামাতে ইসলাম। আওয়ামী লীগ পরে হয়েছে, জামাতে ইসলামী প্রতিষ্ঠিত হয়েছে সৈয়দ আবুল আলা মওদুদি, সেইটা হিন্দু মানে পাকিস্তান হিন্দুস্তান হওয়ার আগে, 1947-এর আগে সৈয়দ আবুল আলা মওদুদি বুরহানপুরে বসে এই রাজনৈতিক দল গঠন করে। সুতরাং পুরনো রাজনৈতিক দল। এত বছর এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হলো, যেগুলো বাংলাদেশের চলমান সমস্ত রাজনৈতিক দলের চেয়ে পুরনো। কিন্তু এই দল কেন ক্ষমতায় যেতে পারলো না এখন, তাই না? যেমন বিএনপির কথাই যদি ধরি, বিএনপি তো জিয়াউর রহমান করেছেন যে দলটি, সেটা আমরা একেবারে দেখেছি। উনি যখন এই রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন তখন আমরা খুব ভালো বুঝি, 9-10-এ পড়ি, সেই দল প্রতিষ্ঠিত হয়। সেই দল তো কয়েক দফায় ক্ষমতায় গেল, কিন্তু জামাতে ইসলামী কেন যাইতে পারে না? বাংলাদেশের বাম দলগুলা, ক্ষুদ্র ক্ষুদ্র যে বাম দল আছে, যারা সকালবেলা বলে যে বিকালে, আজকে বিকালে এই সমাজতন্ত্র কায়েম হবে, আবার ঘুমানোর আগে বলে যে ঘুম থেকে উঠে দেখবো যে বাংলাদেশের সমাজতন্ত্র কায়েম হয়ে গেছে। ওনারা ড্রয়িং রুমে বসে থাকেন, চা কফি খান, তত্ত্ব দেন। তারাও কোনোদিন ক্ষমতায় যেতে পারেননি, আর তারা উল্লেখযোগ্য কোনো অবদানও বাংলাদেশের রাজনীতিতে রাখেননি। ক্ষমতায় না গেলে রাজনৈতিক দল প্রতিষ্ঠা করে কি লাভ? এটা তো একটা আদর্শ থাকে। তো আপনি আপনার আদর্শটা, আপনি যদি ক্ষমতায় যেতে না পারেন, ইমপ্লিমেন্ট করবেন কিভাবে? আমি কয়েকজন লোকের নাম বলে ফেলি, যা হয় হবে। কি হবে? আমি তো সত্যি কথা বলছি। যেমন রাশেদ খান মেনন, ওনার যে একটা রাজনৈতিক দল, এটা হলো কি যেন, ভুলেও তো যায়, এই সকল রাজনৈতিক দলের নামও মনে থাকে না। যে উনি জানেন এককভাবে ওনার দল নির্বাচন করলে উনি জীবনও এমপি হবে। ওয়ার্কার্স পার্টি, রাশেদ খান মেনন সাহেবের। তো মেনন সাহেব অনেক ভাই বোন। হ্যাঁ, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন ওয়ার্কার্স পার্টির, ওনাদের ভাই বোনের সংখ্যা মাশাআল্লাহ বেশি। এক একজন এক এক ভাই, এক এক ভাই এক এক ভাই এক এক পার্টিতে আছেন। এটা অনেকদিন আগে থেকে দেখে আসছি। উনি করেন ওয়ার্কার্স পার্টি, ওনার বোন করেন বিএনপি, ওনার আরেক ভাই করতেন জাতীয় পার্টি, এজেড মুবাইদুল্লাহ খান, সেক্রেটারি ছিলেন, মন্ত্রী হয়েছিলেন এরশাদ মরহুম এরশাদ সাহেবের আমলে। আর মিন্টু ভাই ছিলেন, যিনি উনিও অ্যাম্বাসেডর হয়েছেন এরশাদ সাহেবের। তো যাকে, ওনারা কপাল ভালো, ভাই বোনও বেশি, প্রত্যেকটা ভাই বোন বিভিন্ন দলে ছিলেন আর কি। তো রাশেদ খান মেননের কি ওয়ার্কার্স পার্টির মাধ্যমে উনি নির্বাচনে জয়ী হইতে পারবেন ওনার এলাকা থেকে? কোনোদিনও না। তাইলে ওনারা করে কি, বড় রাজনৈতিক দলের সাথে ধামাধরা অবস্থায় থাকে। তারপরে আমাদের, আমি খুব সম্মান রেখে বলছি, উনি ওনার বক্তৃতা এক সময় খুব পছন্দ করতাম, এখন স্টেরিওটাইপ হয়ে গেছে। আমার মুখ আবার জিহ্বাটা খুব ভালো নাই, বলে ফেলি। যেমন মাহমুদুর রহমান মান্না ভাই, ওনার বক্তৃতা আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতাম ইউনিভার্সিটিতে যখন পড়ি। তো উনি কি রাজনৈতিক দল করে ওনার দলটাকে 14 ভাগ করেছেন, ভাঙতে ভাঙতে। জাসদ থেকে হলো বাসদ,
বাসদের দুইটা, বাসদ খালিকুজ্জামান, বাসদ আবার এই যে আফম মাহবুবুল হক। আরে ভাই, সকাল থেকে পার্টি গুনতে গুনতেই শেষ। একজন লোক কত পার্টি বদলাইতে পারে এক জীবনে? তাইলে বোঝা গেল কিসের আদর্শ। এগুলো হলো ক্ষমতা, একজন বেশি নেতৃত্ব পেয়ে যায়, তার এটা আবার নেক্সট জন মানে না, তিনি আবার এই দলটা ভেঙে আরেকটা দল তৈরি করে। এই আলামত বহুদিন যাবৎ বাংলাদেশে দেখে আসছি। তারপরে ইসলামী দলগুলো আছে, চরমোনাই আছে, আটরশি আছে, তারপরে আরো আরো অত নামও তো জানি না। তাদের নিজের হেডমে কোন এমপি হওয়ার কোন রকম যোগ্যতা তাদের নাই। এই হলো একটা চাণক্য নীতি করেছে, যেটার মাধ্যমে তারা এমপি হবেন। কি খায়েশ, তিনখান লোক নাই পেছনে, বললে খারাপ লাগে। কোনোদিন কি এলাকায় যান? রাশেদ খান মেনন উজিরপুরে গেছেন কোনোদিন মিটিং করতে? মাহমুদুর রহমান মান্না সাহেব কি বগুড়ায় গেছেন ওনার এলাকায়? কোশ্চিন কালে গেছেন। আসম আব্দুর রব ভাই, উনার এক সময় রাজনৈতিক যে ভূমিকা, এটাকে আমি অসম্ভব স্যালিউট করি। কিন্তু কয়টা লোক আছে এখন ওনার পেছনে? উনার এলাকায় রামগতি, সেনবাগ, উনি কোনোদিন যান? এই সকল গণবিচ্ছিন্ন লোকরা এই সকল চাণক্য নীতি অবলম্বন করছে। পিআর পিআর করেনি কোন রকমে, আবার ঢুকতে পারে পার্লামেন্টে, ঢুকে গিয়ে বিএমডব্লিউ পাবে, খরচাপাতি পাবে এমপি হিসাবে। এইগুলোর খায় সেই রাজনৈতিক আদর্শ তাদের। বড় রাজনৈতিক না, হ্যাঁ, বড় রাজনৈতিক দল না হইলে ক্ষমতায় যেতে পারে না। ভালো করে 10টা সেকেন্ড আমি নিব যে থ্রেশহোল্ড নাম্বার, ন্যূনতম ভোট সংখ্যা কত হলে আপনি ওই মেম্বার পার্লামেন্টের আপনার যোগ্যতা পাবেন, এই নাম্বারটা দেন, দেখবেন পিআর অনেকেই চাইবে না, ছোট ছোট দলগুলা। হ্যাঁ, অবশ্যই। আপনি দেখেন কি লীলা খেলা শুরু করেছে। আমি মনে করি আওয়ামী লীগ অনেক খারাপ কাজ তো করেছে, এটার ফলও হাতে হাতে পেয়েছে। আমার তো মনে হয় না আওয়ামী লীগ আগামী 20 বছরে আর 2 পা নিয়ে দাঁড়াইতে পারবে। আওয়ামী লীগ বড় দল ছিল, ক্ষমতায় গেছে। বিএনপি কয়েক দফায় ক্ষমতায় গেছে আমাদের চোখের সামনে। জাতীয় পার্টিও এরশাদ সাহেব যদিও এটা কিংস পার্টি, কিন্তু এসে পার্টি গঠন করতে ক্ষমতায় ছিলেন। আর যেই কুলার দলের নাম বললাম, ডাল নাই তলোয়ার নাই, নিধিরাম সর্দার, আবারও বললাম, এই পিআর করে রাজনীতি কেন জন্য ঘোলাটে না করা হয়। এটা একটা হ্যাঙ্গিং পার্লামেন্ট করার ফন্দি চলতেছে। এটা করে বিএনপি ক্ষমতায় গেলে, যদি হ্যাঙ্গিং পার্লামেন্ট, বিএনপি যেহেতু বড় দল, এটা সংখ্যা আসন বেশি পাবে, কিন্তু তারা সবগুলা জুটে একটা হ্যাঙ্গিং পার্লামেন্ট করে দিবে। যেমন পাঠান ভাই চমৎকার একটা কথা বলছে, কোন পার্লামেন্টে কোনো বিল পাস করানো যাবে না। আমরা এমনিতেই অনেক কিছু দেখে টায়ার্ড হয়ে গেছি। জাতীয় জীবনে আমরা কতটা হতাশা বহন করবো, আর তো পারছি না। তাই আবার একটা ঝুলন্ত পার্লামেন্ট করে কয়দিন পর এটা ভেঙে যাবে, আবার নির্বাচন হবে। এইসব কৃষ্ণলীলা দেখতে চাই না রাজনীতিতে। পলিটিক্স ইজ এ স্ট্রেট ম্যাটার, ইট শুড বি অ্যাড্রেসড প্রপারলি এন্ড স্ট্রেটলি। এখানে কোনো চাণক্য নীতি নাই। আপনারা এই যে কিছু কিছু দল, আমি নামও বলবো না, বাচ্চা ছেলে, আমার শিক্ষকতার বয়স 33 বছর, অনেক ছেলেদের বয়স 33 বছর হয় না, তারা নেতা না, তারা এমপি হয়ে যাবে নাকি? এসব কি? এগুলো ভালো না। আমার কথা হলো, যেই পদ্ধতিতে এক ভাই বলে গেছেন দর্শক, যেই পদ্ধতিতে নির্বাচনটা চলছিল সেই পদ্ধতিতে হবে। ইলেকশন কমিশন শক্তিশালী হবে। ডক্টর ইউনূস সাহেব যদি নির্বাচন নিজে কন্ডাক্ট করতে না চান, তাইলে উনি আরেকটা সরকার, ইন্টেরিয়াম গভর্নমেন্ট এখন আছে, সেটাকে উনি একটা জাতীয় সরকার করতে পারেন। এটার হেড হিসাবে উনি থাকতে পারেন, থেকে একটা নিরপেক্ষ নির্বাচন করতে হবে। সেই নির্বাচনের মাধ্যমে যে আছে সে ক্ষমতায় যাবে, এটা হলো নিয়ম। আর এইসব চাণক্য নীতি আমরা শুনবো না। আর অনেকে বলে গেছেন, একটু বলতে হবে, ভারত তো আন্তর্জাতিক রাজনীতিতে দারুণ ভাবে মার খেয়েছে। নাম্বার 1 মার খেয়েছে পাকিস্তানের সাথে। 6 দিনের যুদ্ধে ভারত জিততে পেরেছে? আমি বলি না এগুলো। ভারতের অনেক ভাগা ভাগা ও স্ট্র্যাটেজিস্ট আছে। প্রবীণ সোয়ার্নি নামে একজন লোক আছে, সাংঘাতিক এক্সপার্ট, এই ডিফেন্স অ্যানালিস্ট আছে। তারপরে ডিফেন্স অ্যানালিস্ট আছে আপনার অধ্যাপক ওই যে কি ব্রহ্মচালানি, তারা বড় বড়। আমি তো কিচ্ছু না, নস্যি তাদের সঙ্গে। তো এই প্রবীণ সোয়ার্নি, ব্রহ্মচালানি সবাই বক্তব্য দিছে যে ভারত হারছে যুদ্ধে পাকিস্তানের সঙ্গে। ভারতে এয়ারক্রাফটে হারছে, তারপরে মিসাইল স্ট্রাইকিং এ হারছে, সবকিছুতেই হারছে। এখন যে কারবারটা করছে ইন্ডিয়া, যেটা করলো যে 38 জন লোকে অনেক লোক মুসাদে ছিল, এবং তার মধ্যে 32 জন লোক ধরা পড়ছে এবং ইরান ফাঁসি দিয়েছে। শুধু তাই নয়, যে গাদ্দারিটা করছে, ইরানে
ভারতের 8 লক্ষ লোক কাজ করে, 8 লক্ষ। এবং সাইবার যেটাকে বলে ওই যে তাদের তাদের যে কম্পিউটার সিস্টেম যেটা, এগুলাতে ইন্ডিয়ানরা বহুত, যেমন মানে কি যেন বলে, ইন্ডিয়ানরা অনেক চাকরি করছে ওখানে। এবং সবচেয়ে খারাপ কাজটা করছে এরা, নিরাপত্তা, ইরানের নিরাপত্তার ব্যাপারটা এদের হাতে। ইরান সরকার বিশ্বাস করে দিয়েছিল এই ভারতীয় নাগরিকগুলো মুসাদের সাথে সম্পর্ক স্থাপন করে ইরানের একেবারে সিকিউরিটিকে ভালনারেবল করেছে। শুধু এই জায়গায় থেমে থাকে নাই, ভারতীয় সৈন্য গিয়ে ইসরায়েলি সৈন্যদের সঙ্গে মিশে রাফা এবং ইয়াতে মানে গাজাতে হত্যাকাণ্ড চালিয়েছে। শুধু তাই নয়, অনেক ভারতীয় সাংবাদিক গিয়া, আমি কয়েকজনের নামই বলবো, পালকি শর্মা, তারপরে বারখা দত্ত, আরো কয়েকজন আছে, তারা গিয়া অ্যাভেলেবল প্লেন ধরে দিল্লি থেকে গিয়া ডেভিড গরিয়ান এয়ারপোর্টে গিয়ে নামছে। নেমে গিয়ে সেখানে তারা ভিডিও ফুটেজ দিছে হামাসকে কালার করে। অথচ ইসরায়েলি সৈন্যরা যে ডেইলি বেসিসে কিলিং করতেছে সাধারণ মানুষকে, নেতানিয়াহুর ট্রুপ, এটা একবারও কোনো জার্নালিস্টের মুখ দিয়ে ফুটে দেওয়া আসে নাই। তাদের ধারাবাহিক যে সংবাদ প্রচার করতেছিল, এই বারখা দত্তকে আমি শ্রদ্ধা করতাম একটা জায়গায়, শ্রদ্ধা বলতে তাকে আমি ভালোবাসতাম, যে ভালো বলে তাহলে ভালোই। সেও তো দেখলাম বিক্রি হয়ে গেছে। এই যে করলো, এখন ইরান তো টিকে গেল, ইরান ইজ এ গ্লোবাল পাওয়ার। আমি পাঠান ভাই সাক্ষী, আমি মিডিয়াতে প্রথম বলেছি ইরান হ্যাজ গট দ্য অ্যাটম বম্ব। ইরানি লোকদের একটা স্বভাব আছে, তারা 5000 বছরের ঐতিহ্যবাহী জাতি, এত মুখ দিয়া পটপট করে না, তারা অত্যন্ত আমাদের মতো না। জাতি হিসেবে তাদের একটা শ্রেষ্ঠত্ব আছে, আমি শেষ করে যাই, তারা এটা প্রকাশ করে নাই। এখন যে ইরান যে গ্লোবাল পাওয়ার হইলো, এখন আমেরিকাও তো দেখলো ইরানকে, এবং ইসরায়েলও দেখলো, পারলো না তো কিচ্ছুটি করতে। এখন ইন্ডিয়া কোথায় যাবে? ইরানের উপরে যদি এইভাবে রেকলেসলি ইরানের বিরোধিতা করলো ভারত, বাংলাদেশের মুসলমানরা 95%, 96-8% মুসলমান, তারা কি আর ভারতকে সমর্থন করবে? তো তাদের কথায় নির্বাচন কিচ্ছু আসে যাবে না।